হ্যালো, সকলকে ওয়েলকাম। আজকে আমরা বিষয় সংক্ষিপ্তকরণের একটি ক্লাস করব। এটা হচ্ছে আমাদের বিষয় সংক্ষিপ্তকরণের সেকেন্ড ক্লাস। হ্যাঁ, বিষয় সংক্ষিপ্তকরণের এটা হচ্ছে আজকে আমাদের সেকেন্ড ক্লাস। দেখো, আজকের ক্লাসে আমরা কিছু অনুচ্ছেদ নিয়ে আলোচনা করব, মানে কিছু কোয়েশ্চেন আর কি, বিষয় সংক্ষিপ্তকরণ। ওকে, চলো দেখা যাক। ফার্স্টে যে অনুচ্ছেদটা এখানে রয়েছে, কি বলেছে দেখো, বলেছে যে অনুবীক্ষণ নামে একরকম যন্ত্র আছে যাহাতে ছোট জিনিসকে বড় করিয়া দেখায়। তাহলে এখানে স্টার্টিং এ বলেছে কিনা অনুবীক্ষণ নামে একটা যন্ত্রের কথা বলেছে, যেটার কাজই হচ্ছে কোনো ক্ষুদ্র জিনিসকে বড় করে দেখানো। আর কি বলছে যে বড় জিনিসকে ছোট করে দেখাইবার নিমিত্ত উপায় পদার্থ বিদ্যা শাস্ত্রে নির্দিষ্ট থাকিলেও ওই উদ্দেশ্যে নির্মিত কোনো যন্ত্র আমাদের মধ্যে সর্বদা ব্যবহৃত হয় না। তাহলে আমরা সব সময় যেটা করি সেটা কি না, ছোট্ট যে জিনিসটা, অর্থাৎ যেটাকে আমরা ঠিক খালি চোখে দেখতে পারি না, সেই জিনিসটা দেখার জন্যই কিন্তু আমরা অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করি। অপরদিকে এমন কোনো যন্ত্র যে যন্ত্রটা বড় জিনিসকে ছোট করে দেখায়, সেরকম যন্ত্র কিন্তু আমাদের খুব একটা ব্যবহার করতে লাগে না। দেখো এখানে এই যে এতগুলো আর কি উপমার ব্যবহার করা হয়েছে, মানে যে অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়েছে, কার সম্পর্কে বলতে কি এটা ব্যবহার করা হয়েছে একটু দেখো। আর আর এই জিনিসটা একটুখানি খেয়াল রেখো, কি বলেছে যে কিন্তু 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 বিদ্যাসাগরের জীবনচরিত বড় জিনিসকে ছোট দেখাইবার জন্য নির্মিত যন্ত্রস্বরূপ। তাহলে এবার কিন্তু কাম টু দ্য পয়েন্ট, এবার আমরা পয়েন্টের মধ্যে কিন্তু ঢুকে যাচ্ছি। তাহলে এখানে যে প্রথমেই এতগুলো লাইন আমরা পড়লাম, সেটাকে আমরা কি করবো, একটাই লাইনের মধ্যে নিয়ে চলে আসবো। এখানে বলছে যে অনুবীক্ষণ যন্ত্রের কথা উল্লেখ করা হয়েছে কিসের জন্য না, বিদ্যাসাগরের সম্পর্কে বলার জন্য, যে বিদ্যাসাগরের যে জীবন চরিত, সেই জীবন চরিতটা কিরকম সেটা যখন আমরা পড়ি তখন যা কিছুকে আমরা বড় বলে জেনেছি, তখন সেই সমস্ত জিনিস আমাদের কাছে ক্ষুদ্র রূপে বিবেচিত হয়, ক্ষুদ্র রূপে। তাহলে এখানে অনুবীক্ষণ যে যন্ত্র, সেই যন্ত্রটার যে উল্লেখ রয়েছে, সেই উল্লেখটা আসলে বৈপরীত্য বোঝাতে, কি না বিপরীত, মানে বিদ্যাসাগরের যে জীবনী, সেই জীবনীটা কিন্তু অনুবীক্ষণ যন্ত্রের ঠিক বিপরীত। বিপরীত যন্ত্র, মানে তার যে জীবনী পড়ে আমাদের সেই বিপরীত যন্ত্র যে কাজটা করে, অনুবীক্ষণ যন্ত্রের বিপরীত যন্ত্র, অর্থাৎ যেটা কিনা বড়কে ছোট করে দেখায়, সেইটা কিন্তু, সেই কাজটা কিন্তু বিদ্যাসাগরের জীবন চরিত করে দেয়। কিভাবে সেটা বলছে, আমাদের দেশের মধ্যে যাহারা খুব বড় বলিয়া আমাদের নিকট পরিচিত, ওই গ্রন্থখানি সম্মুখে ধরিবা মাত্র তাহারা সহসা অতিমাত্রায় ক্ষুদ্র হইয়া পড়ে। তাহলে তাবর তাবর পণ্ডিত, তাবর তাবর সংস্কৃতজ্ঞ, তাবর তাবর জ্ঞানী গুণী মনীষী, যাদেরকে আমরা অনেক বড় বলে মনে করি, কিন্তু বিদ্যাসাগরের যে জীবনী, সেই যে জীবনী গ্রন্থ, সেটা যখন আমরা পাঠ করি তখন আমাদের কাছে সমস্ত কিছু ক্ষুদ্র মনে হয়। বিদ্যাসাগরের চরিত্রের যে দীপ্তি, তার চরিত্রের যে দৃঢ়তা, সেই দৃঢ়তা কিন্তু বাঙালির মধ্যে খুঁজে পাওয়া খুব কম, বাঙালির মধ্যেই কিন্তু খুঁজে পাওয়া সম্ভব। তাই তার জীবনীটা যেন সেই বিশাল বড় সেই বৃক্ষের মতন, যে বৃক্ষের কাছে আর সমস্ত পণ্ডিতদের কি তুচ্ছ মনে হয়, যেন সেগুলোকে মনে হয় কোনো দুর্বা।
বা অতিশয় কোনো বন্য কিছু পুষ্প বা কোনো বন্য কিছু যে গাছপালা যেগুলো জাস্ট এমনি হয়ে থাকে সেরকম মনে হয়। তো এই হচ্ছে তার মাহাত্ম্য। দেখো তোমাদের বিষয় সংক্ষিপ্তকরণ পড়ানোর সময় আমি বারবারই এই কথাগুলো বলি যে ঠিক কোন জিনিসগুলো তোমরা ফলো করবে লেখার সময়, কোন জিনিসগুলো মাথায় রাখবে। কি, যেহেতু এটা বিষয় সংক্ষিপ্তকরণ, যেহেতু এটাতে 1/3 লিখতে হয়, তাই তোমাদের প্রথম লাইন থেকে কিন্তু জাস্ট টু দা পয়েন্ট, কাম টু দা পয়েন্ট, অর্থাৎ যেটা বলতে চেয়েছে, এটা মূল বক্তব্য, সেটাতেই কিন্তু শুরু করতে হবে। এখানে কোনো রকম মুখবন্ধের কোনো জায়গা নেই, কোনো রকম ভাবে এখানে ব্যাখ্যার কোনো অবকাশ নেই। তাই শুধুমাত্র সেই অংশটুকুকে এখানে তুলে ধরতে হবে যেটা মেনলি বলতে চাওয়া হয়েছে। তো এরকম ভাবে এখানে এতগুলো লাইন রয়েছে, এই যে এখানে এতগুলো লাইন রয়েছে, এতগুলো লাইন না নিয়ে আমরা শুধু এইটুখানি বলতে পারি যে বিদ্যাসাগরের জীবনী কে অনুবীক্ষণ যন্ত্রের বিপরীত যন্ত্র স্বরূপ দেখানো হয়েছে, এইভাবে বলতে পারি। তারপর আমরা এরকম ভাবে বলতে পারি যে তার নিকট সমস্ত পণ্ডিতদের কি তুচ্ছ মনে হয়। এইভাবে কিন্তু আমরা দুটো লাইনের মধ্যেই এত বড় কিন্তু এই 2-3টে লাইনকে কিন্তু আমরা এইভাবে একটা কি মানে 4-5টা লাইন এখানে আছে, যেটা কিন্তু আমরা এইভাবে দুটো লাইনের মধ্যে নিয়ে চলে আসবো। তারপর কি বলছে যে এই যে বাঙালিত্ব লইয়া আমরা অহরাত্র আস্ফালন করিয়া থাকি, তাহাও অতি ক্ষুদ্র ও শীর্ণ কলেবর ধারণ করে। শুধু সেটাই নয়, আমাদের এই যে আমরা বাঙালি এবং সেই নিয়ে আমাদের যে জ্ঞান, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, এই সমস্ত কিছু নিয়ে আমাদের যে আস্ফালন, সেই আস্ফালনটাও কি হয় না, সেই যে বাঙালিত্বের আস্ফালন সেটা পর্যন্ত ক্ষুদ্র শীর্ণ কলেবর, কলেবর মানে যেন কোনো গঠন, কোনো আকৃতি, অর্থাৎ সেটাও খুব ক্ষুদ্র, সেটা খুব শীর্ণ লাগে। নেক্সট কি বলছে যে এই চতুষ্পার্শ্বস্থ ক্ষুদ্রতার মধ্যস্থলে বিদ্যাসাগরের মূর্তি ধবলগিরির ন্যায় শীর্ষ তুলিয়া, শীর্ষণে এটা শীর্ষ, শীর্ষ শীর্ষ অর্থাৎ হচ্ছে মস্তক, সেই শীর্ষ তুলিয়া, শীর্ষ তুলিয়া দণ্ডায়মান। হ্যাঁ, শীর্ষ তুলিয়া দণ্ডায়মান, কাহারও সাধ্য নাই যে সেই উচ্চ চূড়া অতিক্রম করে বা স্পর্শ করে। তাহলে বিদ্যাসাগরের যে উচ্চতা, উচ্চতা মানে অবশ্যই তার হাইটের উচ্চতা নয়, বিদ্যাসাগরের চরিত্রের যে উচ্চতা, সেই উচ্চতাকে স্পর্শ করা কিন্তু কোনো বাঙালিরই সম্ভব নয়। কারণ সেটা এতটাই উজ্জ্বল যে চারদিকে সমস্ত কিছু কি মনে হয় তার কাছে ক্ষুদ্র মনে হয়, চারদিকে যা কিছু আছে সে সবকিছু কিন্তু মনে হয় ক্ষুদ্র। শুধু তার যে চরিত্র সেটা কি না, এখানে কি বলেছে যে তার যে চরিত্র সেটা সেই ধবলগিরির ন্যায় আর কি যেন শীর্ষ তুলে দাঁড়িয়ে থাকে। এই হচ্ছে তার চরিত্রের মাহাত্ম্য, বা এই হচ্ছে তার চরিত্রের দৃঢ়তা। আচ্ছা, এটা একটুখানি ইয়ে করে দিই।
শীর্ষ, হ্যাঁ কথাটা শীর্ষ অর্থাৎ যেটা কিনা যেটা আর কি মানে মানে মাথার উপরটা আর কি, মানে মাথা বলতে পারো, যেটা কিনা মাথা তুলে দাঁড়িয়ে থাকা আর কি। মানে এখানে শীর্ষ শব্দটার অর্থ কিনা কোনো একটা পর্বতের যে উচ্চ স্থান সেটাকে তো বলা হয় শীর্ষ, তো সেইভাবেই যেন বলছে, মানে উঁচু, সব থেকে উঁচু আর কি, যেন মাথা তুলে যেন দাঁড়িয়ে আছেন সেটাই এখানে বলতে চেয়েছে। এবার দেখো এটাকে অ্যান্সারটা কিভাবে লিখেছি দেখো। হ্যাঁ দেখো, তোমাদেরকে আমি ক্লাসে বলেছি যে কি না, যে প্রত্যেকটা যে বিষয়ের সংক্ষিপ্তকরণ বা সারমর্ম, সেক্ষেত্রে কিন্তু কি আবশ্যক, সেটা হচ্ছে যে শিরোনাম। অবশ্য সব ক্ষেত্রে শিরোনাম দেয় না, কিন্তু যদি কখনো শিরোনাম দেয় সেটাকে কিন্তু কি করতে হবে না, লিখতে হবে পরীক্ষায়। আর সেটা লেখার জন্য কি দরকার, সেই শিরোনামটাকে যদি লিখতে হয় তাহলে কি দরকার না, তাহলে দরকার হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি প্র্যাকটিস করা, শিরোনামটাকে প্র্যাকটিস করা। হ্যাঁ তাহলে এখানে শিরোনামটা অ্যাকচুয়ালি এটার সাথে জয়েন্ট হয়ে গেছে। আমি এটা শিরোনাম দিয়েছি বিদ্যাসাগরের জীবনী, বিদ্যাসাগরের জীবনী। তো এটা হচ্ছে শিরোনাম, যেটা এখানটাতে লিখে দিচ্ছি, মানে শিরোনামটা হচ্ছে থাকবে টপে। এই যে এরকম একটা জায়গা উপরে থাকবে, সেখানটাতে কিন্তু লিখতে হবে কিনা শিরোনাম। তো এখানে শিরোনামটা আমি দিয়েছি বিদ্যাসাগরের জীবনী। বিদ্যাসাগরের জীবনী, বিদ্যাসাগরের জীবনচরিত, যা কিছু দিতে পারো, কিন্তু শুধু একটাই কথা মনে রাখতে হবে যে এটি কিন্তু 5টি শব্দের মধ্যে হবে। 5টি শব্দের মধ্যে 4টি শব্দে লিখলেই সব থেকে ভালো হয়, মানে যাতে ছোট লেখা যায় আর কি, 2টো শব্দের মধ্যে, 3টে শব্দের মধ্যে। আচ্ছা নেক্সট দেখো, তো এখান থেকে স্টার্ট হয়েছে হচ্ছে অ্যান্সারটা। বিদ্যাসাগরের জীবন চরিতকে অনুবীক্ষণ যন্ত্রে বিপরীতধর্মী যন্ত্র হিসাবে স্থাপন করা চলে। দেখো এত কথা ওখানে বলেছিল 2-3 লাইন, আমরা কিন্তু একটার মধ্যে সেটা, মানে একটার মধ্যে কিন্তু সেটা নিয়ে আসলাম। তার মহান চরিত্রের আলোকে বাঙালি পণ্ডিতদের নগণ্য মনে হয় তিনি চারিত্রিক, কথাটা তিনি চারিত্রিক মহত্বের গৌরবে এতই উচ্চ সমাসীন যে তার চরিত্রের দীপ্তি স্পর্শ করার স্পর্ধা বাঙালির নেই। এখানে একটু কারেকশনের দরকার। কথাটা হচ্ছে চারিত্রিক। আচ্ছা, সমাসীন যে, এখানে দাড়ি দেওয়ার প্রয়োজন নয়, এখানে পূর্ণচ্ছেদের দরকার নেই। এখানে পূর্ণচ্ছেদের দরকার নেই। তার চরিত্রের দীপ্তি স্পর্শ করা, তার, যেহেতু আমরা বিদ্যাসাগরকে সম্মানের সাথে বলছি, সবসময় চন্দ্রবিন্দু হয়, তার চরিত্রের দীপ্তি স্পর্শ করার
স্পর্ধা, বাঙালি নেই। ঠিক আছে, তাহলে এই একটা মাইনর এই ছিল, সেগুলো ঠিক করে নেবে। আচ্ছা, আমরা আবার নেক্সট চলে যাচ্ছি, নেক্সট বিষয় সংক্ষিপ্তকরণে চলে যাচ্ছি। আচ্ছা, এই যে সেকেন্ড যেটা, এই সেকেন্ড যেটা, এটা কিন্তু কি থাকবে, এটা থাকবে হোমওয়ার্ক, এটা থাকবে হচ্ছে হোমওয়ার্ক। এটা হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, আর এটা যে অ্যান্সারটা সেটা নেক্সট পিডিএফ এ পেয়ে যাবে। তো আমি 3 নাম্বারটা নিয়ে গেছি। 3 নাম্বারটা এখন আমাদের আলোচনা বিষয়। কি বলেছে দেখো, বলেছে শিক্ষিত লোকের মনে অশিক্ষিত জনসাধারণের প্রতি একটি অস্থিমজ্জাগত কথাটা, এটা কিন্তু স্পেলিংটা ভুল রয়েছে। মজ্জা অর্থাৎ যেখানটা অস্থিমজ্জাগত হবে। ঠিক আছে, অস্থিমজ্জা আমাদের আর কি, মজ্জা শব্দটার অর্থ হচ্ছে আর কি দেহের আর কি, মানে আমাদের যে সারা অংশ আর কি, মানে আমাদের অস্থি, আমাদের দৈহিক সারা অংশ আর কি, সেটাকে এভাবে বলে যে অস্থিমজ্জাগত। মজ্জা স্পেলিংটা ভুল আছে, এই যে আসল স্পেলিংটা হচ্ছে এটা, মজ্জা। তো কি বলছে যে একটি অস্থিমজ্জাগত অবজ্ঞা আছে। আচ্ছা, যথার্থ শ্রদ্ধা ও প্রীতির সঙ্গে নিম্ন শ্রেণীর গ্রামবাসীদের সংসর্গ করা তাদের পক্ষে কঠিন। মানে যারা শিক্ষিত মানুষ, যদিও সবার ক্ষেত্রে তা হয় না, কারণ কারণ প্রকৃত শিক্ষা যেটা, প্রকৃত শিক্ষা, হ্যাঁ পুঁথিগত শিক্ষা হয় একটা, একটা হচ্ছে প্রকৃত শিক্ষা হয়। প্রকৃত শিক্ষা কিন্তু মানুষের মনের অন্ধকারকে দূর করে এবং মানুষকে আলোকের মধ্যে নিয়ে আসে। তাই সেই শিক্ষা অবশ্য মানুষকে কখনোই অন্য কারোর প্রতি অবজ্ঞা জ্ঞাপন করতে শেখায় না। তাহলে এটা কোটানুকোট সেই পুঁথিগত শিক্ষার কথাই বলছেন, যেটা কিনা মানে শুধু, যে শিক্ষাটা শুধু আর কি বাহ্যিক শিক্ষা আর কি, মানে জাস্ট অ্যাজ এ ডিগ্রি। কি বলছে যে গ্রামবাসীদের সংসর্গ করা তাদের পক্ষে কঠিন। তো তারা যারা আর কি অশিক্ষিত, গ্রামবাসী মানে কিন্তু সে অশিক্ষিত নয়, কিন্তু যাদের আর কি ওই অক্ষর জ্ঞান নেই, সেই সমস্ত অশিক্ষিতদের প্রতি একটা অবজ্ঞা রয়েছে। তাদের সাথে কখনো একসাথে মেলামেশা করার কথা ভাবতেই পারে না শিক্ষিত মানুষেরা। আমরা ভদ্রলোক, সেই ভদ্রলোকের সমস্ত দাবি আমরা নিচের লোকেদের কাছ থেকে আদায় করব। তাহলে আমরা যেহেতু ভদ্রলোক, এই জন্য আমাদের একটা কিছু দাবি জন্মায়। কি দাবি বাবা? দাবিটা হচ্ছে কিনা সেই সমস্ত মানুষ, সেই সমস্ত সাধারণ, অবশ্যই শিক্ষিত মানুষও সাধারণ, আমি বলতে চাইছি যে সেই সমস্ত মানুষ যারা কিনা নিচ তলার মানুষ বলে, যাদেরকে কিনা নিম্ন মধ্যবিত্ত নিচ তলার মানুষ বলে, সেই সমস্ত মানুষদের কাছে একটা আবদার আমাদের আছে, সেটা কিনা তারা আমাদের সেই চোখে দেখবে, সেইভাবে সম্মান করবে আর কি। এ কথা আমরা ভুলতে পারিনি। মানে ওরা ছোট জাত, আমরা ভদ্রলোক, ওরা নিচু লোক, এই যে একটা ভেদাভেদ, এটা যেন অস্থিমজ্জাগত হয়ে গেছে। মানে এবং যখন আমরা কথাও বলি ইনফ্যাক্ট বা কিছু করি, তখন কিন্তু এই ব্যবধানটা থেকে যায়। আমরা কখনোই কিন্তু সেই মন থেকে তাদের সাথে মিশতে পারি না বা মিশে যাই না। আমরা তাদের হিত করে এসেছি, এটাকে তারা পরম সৌভাগ্য জ্ঞান করে এক মুহূর্তে আমাদের পদানত হবে। মানে তারা আমাদের কাছে আর কি খুব ঋণী হয়ে থাকবে, আমাদের পায়ে পড়ে থাকবে, সবসময় গদগদ হয়ে আমাদের তাদের মাথার উপরে বসিয়ে রাখবে, এরকম একটা মনোভাব আর কি আমরা পোষণ করি এবং চাই যে তারা যেন সেটা করে। আমরা যা বলবো
তাই মাথায় করে নেব, যেটা এতক্ষণ বলছিলাম, এটাই আমরা প্রত্যাশা করি। মানে আমাদের কথাই শেষ কথা, আমাদের কিছু বলা মানেই তারা সেটাকে মাথায় করে রাখবে, এরকম ব্যাপার। কিন্তু ঘটে উল্টো। গ্রামের চাষিরা ভদ্রলোকদের বিশ্বাস করে না। কিন্তু কি হয়েছে না, দিনের পর দিন যত আর কি সময় গেছে, সময়ের সাথে সাথে তো মানুষ শিখে যায় সবই। যারা খুব সরল সাদাসিধে, হয়তো অনেক ঠকেছে জীবনে, তারাও কিন্তু ঠকতে ঠকতে আদবে শিখে যায়। সেরকম ভাবে সেই সব গ্রামবাসীরাও কিন্তু শিখে যায়, এবং তারা কিন্তু তারপর আর কি করে না, ভদ্রলোকদের বিশ্বাস করে না। ভাবে যে এরা নিশ্চয়ই কোনো মতলব নিয়ে এসেছে। তারা তাদের আবির্ভাবকে উৎপাত এবং তাদের মতলবকে মন্দ বলে গোড়াতেই ধরে নেয়। ঠিক আছে, তাহলে তারা যে সেই মানে মানে কি বলবো, সেই যে আত্মানুভূতি নিয়ে আসেনি তাদের কাছে, বা তাদের একজন হয়ে আসেনি, সেটা তারা আগেই বুঝতে পারে। এবং সেইভাবেই কিন্তু তারা কি করে না, দূরত্ব বজায় রাখে। দোষ দেওয়া যায় না, কারণ যারা উপরে থাকে তারা অকারণে উপকার করার জন্য নিচে নেমে আসে, এমন ঘটনা তারা সর্বদা দেখে না, উল্টোটাই দেখতে পায়। বলছে যে যারা উপরের তলার মানুষ, তারা কোনো কারণ ছাড়া এমনি এমনি সাধারণ মানে এমনি এমনি গ্রামের সেই চাষাভুষো মানুষদের আর কি সাহায্য করতে আসবে, এটা কিন্তু তারা দেখে না। এমন ঘটনা তারা দেখে না। এই ঘটনা আগে হয়তো হতে পারতো, কিন্তু বা হতো, এখন আর সেসব হয় না। তাই কিন্তু তারা বুঝতেই পারে কিছু একটা মতলব আছে। তাই যাদের বুদ্ধি কম তারা বুদ্ধিমানকে ভয় করে, বা যাদের বুদ্ধি কম তারা সবসময়, যারা শিক্ষিত বা যাদের বুদ্ধি আছে, অনেক সময় শিক্ষা তো মানুষের বুদ্ধিকে অনেকটা শানিত করে যায়, বুদ্ধির ধারকে উজ্জ্বল করে। তো তাদের থেকে দূরত্ব বজায় রাখে অশিক্ষিত যারা, তারা ভয় করে। গোড়াকার এই অবিশ্বাসকে, এই বাধাকে নম্রভাবে স্বীকার করে নিয়ে যারা কাজ করতে পারে, তারাই এই কাজের যোগ্য। বলছে যে এই যে অবিশ্বাস, এই যে একটা অবিশ্বাস কাজ করে তাদের মনে, এই যে অবিশ্বাসটা বসে আছে, তাহলে যখন আর কি তাদেরকে সাহায্য করতে যাবে কোনো শিক্ষিত আর কি ভদ্রলোক, তখন কিন্তু তাদের এটা মাথায় রাখতে হবে যে তাদের মধ্যে কিন্তু কি কাজ করছে, না তাদের মধ্যে কিন্তু কাজ করছে সেই অবিশ্বাসটা। আর সেই অবিশ্বাসটা কাজ করছে, এটা মাথায় রেখেই কিন্তু তবেই তাদের সাহায্যের জন্য এগিয়ে যাওয়া দরকার। এবার আমি কি করে এটা লিখেছি একটু দেখে নাও উত্তরটা। সেটা হচ্ছে যে জনকল্যাণের অধিকার, এটা হচ্ছে কি শিরোনাম, জনকল্যাণের অধিকার। জনকল্যাণের অধিকার, এটা হলো গিয়ে শিরোনাম। ওকে, নেক্সট কি বলছে, এবার উত্তরটাতে আসছি। দেখো, যে অশিক্ষিত গ্রামবাসীদের প্রতি ভদ্র শ্রেণীর মানুষদের প্রীতি অপেক্ষা অপেক্ষা অবজ্ঞাই বেশি। মানে যত না প্রীতি রয়েছে, তার থেকে অবজ্ঞাটাই বেশি হয়েছে। শিক্ষিত ব্যক্তিদের ধারণা যে লোকহিতের জন্য গ্রামবাসীরা তাদের, এটা প্রধানত, কথাটা প্রধানত হয়ে গেছে। এই সফটওয়্যারের জন্য এত গন্ডগোল হয়ে যায়।
আচ্ছা, এটা কথাটা হচ্ছে প্রধানত, কথাটা হচ্ছে প্রধানত। যেটা বলছিলাম যে কিন্তু অশিক্ষিত গ্রামবাসীরা শিক্ষিত মানুষদের বিশ্বাস করে না, তাই তাদের উপকার করার আগে বিশ্বাস সম্পর্কে মানুষদের কি করতে হবে না, সচেতন হতে হবে। এটা উপকার করার আগে বিশ্বাস সম্পর্কে মানুষদের সচেতন হতে হবে। হ্যাঁ, কি বলছে না, মানুষদের সচেতন হতে হবে কথাটা। মানুষদের সচেতন হতে হবে, আর এখানে এটা প্রধানত নয়, মানে প্রধানত নয়, কথাটা হচ্ছে প্রধানত। তো এই ছিল হচ্ছে আজকের দুটি বিষয়ের সংক্ষিপ্তকরণ। আর যেটা হোমওয়ার্ক থাকলো সেই হোমওয়ার্কটা তাহলে এটা বাড়িতে করবে, এবং এটা কিন্তু গ্রুপে দিয়ে দিও। এর যে অ্যান্সারটা সেটা নেক্সট পিডিএফ এ পাওয়া যাবে। ওকে, চলো তাহলে আজকে এখানেই এটা এন্ড করছি।